আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কনস্পিরেসি থিওরি লেখা হয়েছিল। কার কার চোখে পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যে ইস্টবেঙ্গল তো বেরিয়ে গেছে, আজকে মোহনবাগান বেরিয়ে গেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না, এবং সেখানে একটা বিরাট বড় ষড়যন্ত্র রয়েছে পেছনে, বুঝতে কারোর অসুবিধা হবে না। এবং সেই থিওরিগুলো মনে হয় আজকের জন্য আপাতত চাপা পড়ে গেল, কারণ যে ম্যাচ আমরা দেখেছি সেখানে কখনোই কিন্তু মোহনবাগানের ছিটকে যাওয়ার সম্ভাবনা তো গোটা ম্যাচে ছিল না। হ্যাঁ, অবশ্যই কোচের স্ট্র্যাটেজি, ফরমেশন, ট্যাকটিক্স, প্লেয়ার সিলেকশন, চেঞ্জ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কোশ্চেন উঠতে বাধ্য, এবং সেই কোশ্চেনটা করা দরকার। কিন্তু তার পাশাপাশি প্লেয়াররা নিজেদের যে 100% দিয়েছে, 90 মিনিট অবধি খেলাটাকে সবসময় নিজেদের ফরে রাখার চেষ্টা করেছে কিছু সাময়িক ভুল ছাড়া। এবং ফাইনালি যে পেনাল্টি শুট আউট আমরা দেখেছি, এবং ভিজাল গাইদের যে হিরোইক সেভস আমরা দেখেছি, তা কিন্তু ভোলার নয়। এবং সেখানে দাঁড়িয়ে যারা কনস্পিরেসি থিওরি লিখছিল, তাদের জায়গা এখানে না, আরও বড় জায়গাতে। যাই হোক, আরেকটা বিষয় আমি অন্তত এই ভিডিও শুরুতে বলতে চাই, যে যারা আমাকে রেগুলার বেসিসে দেখে, ফলো করে, বা ভিডিও রেগুলার বেসিসে দেখছে, তারা জানে যে আমি ইন্ডিয়ান ন্যাশনাল টিম এবং এফসি গোয়ার কোচ ম্যানুয়েল মার্কোস রোগাকে ঠিক কতটা রেসপেক্ট করি, কতটা ভালোবাসি, এবং মনে করি যে হি ইজ রাইট নাও দ্য বেস্ট কোচ ইন ইন্ডিয়া। তার রেজাল্ট যাই হোক না কেন, তিনি যে ইউথ ফুটবলের দিকে নজর রাখেন, ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের একটা ডেভেলপমেন্টের খোঁজ করেন, রাস্তা দেখান, এটা তো আমরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি, এবং তাকে আমি আলাদাভাবে দেখি। কিন্তু সেই সম্মান থেকে, শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে আমি অন্তত তার কাছে একটা জিনিস জানতে চাই, যে স্যার আজকের ম্যাচটা কি দেখেছেন, ভিসাল গাইদের পারফরমেন্স কি দেখেছেন? তাহলে অবশ্যই টিম সিলেকশনটা পরবর্তী সময়ে কিন্তু মেরিট গ্রাউন্ডে অবশ্যই আপনি করবেন, এইটুকু এক্সপেকটেশন নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মোহনবাগানের টিম সিলেকশন। পাঞ্জাব এফসির টিম সিলেকশন ওয়াজ দ্য পারফেক্ট। যেটা প্রিভিউতে কথা বলেছিলাম তার 95% মিলে গেছে। শুধুমাত্র লিওন অগাস্টিনের বদলে আশিস প্রধান শুরু করেছিল, বাকি পুরো টিম যেমনটা বলেছিলাম তেমনটাই কিন্তু নেমেছিল। এবার ব্যাপারটা হচ্ছে, মোহনবাগানের টিম সিলেকশন দেখে কিন্তু অনেকে প্রথমেই ঘাবড়ে গেছিল যে এটা কি হলো ভাই, টিমের যারা মেন প্লেয়ার, বেস্ট প্লেয়ার্স, তারা বেঞ্চে, কামিংস বেঞ্চে, পেত্রাতস বেঞ্চে। মানলাম পেত্রাতস জাস্ট প্রথম ম্যাচ খেলবে, হয়তো শুরু থেকে রিস্ক নিতে চাননি, কামিংস বেঞ্চে। এবং অবশ্যই সব থেকে সারপ্রাইজিং ব্যাপার যে আপুইয়া এবং থাপা এই দুজন প্লেয়ারই বেঞ্চে, তাহলে মাঝমাঠে বলটা হোল্ড করবে কে, খেলাটা ধরবে কে? তো সেখানে ডিস্ট্রিবিউশনের একটা শুরু থেকে যে প্রবলেম হবে, মাঝমাঠে যে একটা হোল্ডিং এবং ব্লকিংয়ের প্রবলেম হবে, এটা শুরু থেকে কিন্তু ফিল হচ্ছিল। এবং তার পাশাপাশি ডিফেন্সে শুভাশিস বোস, সে যে লিডারশিপ পাওয়ারটা নেয় সেটা আমরা মিস করব, এরকমটা একটা ফিল হচ্ছিল। এবং সেই টিম সিলেকশন নিয়ে কিন্তু শুরু থেকে মোহনবাগান ফ্যান্সরা তারা খুশি ছিল না, ডেফিনেটলি খুশি ছিল না। এবার হ্যাঁ, ম্যাচ সেভাবে শুরু হয়েছে। প্রথমের দিকে একটু চোরাগোপ্তা মারামারি দিয়ে পাঞ্জাব এফসি শুরু করে, দুটো টিমই অ্যাটাকিং ফুটবল স্টার্ট করে, কারণ অ্যাটাকটা দুটো টিমের সব থেকে বেসিক জায়গা, এবং সেখান থেকেই তারা তাদের অ্যাপ্রোচকে দেখায় যে দেখো আমরা অ্যাটাক দিয়েই ম্যাচটা জিততে চাইছি। কিন্তু অবশ্যই যে ডিসিশন একদম শুরুর দিকে হয়, পেনাল্টির ডিসিশন, এখানে আমি একটা কথা বলতে চাই, যেটা আমি থাম্বনেলের ছবিতে দিয়েছি বড় বড় করে, যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলেই সম্ভব। ওয়েলকাম টু ইন্ডিয়ান ফুটবল। আমরা ইন্ডিয়ান ফুটবলেই দেখি যে একজন ডিফেন্ডার গিয়ে যখন বলে চ্যালেঞ্জ করছে, তারপরেও কিন্তু সেখানে পেনাল্টি হয়ে যায়। হ্যাঁ, নিশ্চিতভাবেই এখানে যেভাবে বিনীত রায় ঢুকেছিল, সেখানে ডিফেন্সিভ এরর ছিল, সেখানে একটা বড় গলদ দেখা গেছিলো, ব্লকিংয়ের একটা প্রবলেম দেখা গেছিলো। এবং যে জায়গা থেকে আলবার্তো রড্রিগেজ, তাকে নিয়ে একটু গুঞ্জন ছিল মার্কেটে যে হালকা একটু সমস্যা রয়েছে, কোচ হয়তো রিস্ক নেবেন না, ইউজ হয়তো শুরু থেকে করবেন না। কিন্তু শুরু থেকে আলবার্তো রড্রিগেজ খেলেছে, কেমন খেলেছে পরে আসছে। কিন্তু এই যে পেনাল্টির ডিসিশনটা, এটা কিন্তু আলবার্তো রড্রিগেজ পুরোপুরি গেছিলো বিনীত রায়ের বলে, কখনোই কিন্তু তার পায়ের দিকে টার্গেটটা ছিল না, বা ম্যানকে কখনোই কিন্তু সে ফাউল করেনি। তো এই জায়গাতে দাঁড়িয়ে এই ধরনের পেনাল্টি আমরা ইন্ডিয়ান ফুটবলেই দেখি। বাট চলো ঠিক আছে, সেখান থেকে দাঁড়িয়ে রেফারি তিনি মনে করেছেন পেনাল্টি দেওয়া দরকার। আর আমাদের ইন্ডিয়ান ফুটবলের রেফারি নিয়ে আর কত কথা বলবো, যারা অন্তত পক্ষে 3-4 বছর ধরে দেখছে আমাদের ভিডিও, প্রায় আমাদের সবার ভিডিওই দেখছে, তারা দেখেছে যে আমরা রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রাস্ট্রেটেড। আর ভালো লাগে না, সিরিয়াসলি বলছি, আর ভালো লাগে না। খুব কম সময় হয় যে যেখানে মনে হয় যে আজকের দিনটা একটু রেফারিকে নিয়ে বলি। যেমন আজকে মনে হচ্ছে গোটা ডুরান্ড কাপের অনেক ম্যাচ হয়ে গেল, প্রচুর ভুলভ্রান্তি রেফারিংয়ের আমি দেখেছি, কিন্তু সেখানে মনে হলো যে না, আজকে একটু বলা দরকার। কারণ এই যে একটা ম্যাচ, এটা তো বাইরের কেউ দেখতে পারে, এবং তাদেরও তো চোখে পড়বে। এবং ডুরান্ড যে ছবিটা দিয়েছে, সবচেয়ে বড় কথা, সোশ্যাল মিডিয়াতে যে ছবিটা দিয়েছে, যে ছবিটাকে নিয়ে আমি থাম্বনেলে দিয়েওছি, সেই ছবিটাই কিন্তু বলে দিচ্ছে অফিসিয়াল তাদের সোশ্যাল হ্যান্ডেল, যে এটা পেনাল্টি ছিল না। এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে ডিফেন্ডার বলে ট্যাকেল করেছে, তার দুটো পা গিয়ে বলে পড়েছে, এবং বলটা ক্লিয়ার হয়েছে। তারপর অবশ্যই বিনীত রায় পড়ে গেছে, এবং ন্যাচারালি একজন ফরওয়ার্ড, আমি দোষ দেবো না সেই ফরওয়ার্ডকে, কখনোই দোষ দেওয়াটা উচিত না।
যে কোনো ফরওয়ার্ড কিন্তু সেই সুযোগটা নিতে চাইবে, অ্যাডভান্টেজ নিতে চাইবে যে এখানে আমি পেনাল্টিটা আর্ন করব, এবং পেনাল্টি রেফারি দিয়েছেন, সেখান থেকে লুকা গোল করেছে। অ্যান্ড অবভিয়াসলি তারপরে দেখা গেল যে না, দুটো টিম কিন্তু খেলাটাকে আবারও অন্য অ্যাপ্রোচে নিয়ে গেছে। দুটো টিম এবার চাইছে, একদিকে মোহনবাগান চাইছে ইকুয়ালাইজার, একদিকে পাঞ্জাব চাইছে এই হচ্ছে সুযোগ। এখানে দাঁড়িয়ে যদি আরেকটা গোল মোহনবাগানকে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ফার্স্ট হাফে দেওয়ালে পিঠ মোহনবাগানের ঠিকে যাবে। কিন্তু না, তারপরে ন্যাচারালি যা হয়েছে, মোহনবাগান প্রচুর অ্যাটাক তুলে নিয়ে গেছে, কিন্তু বেশ কিছু প্লেয়ারের পারফরমেন্স বা তাদের যে কন্ডিশন ছিল আজকে অন্তত খেলার ক্ষেত্রে, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু সবার আগে কোচের ট্যাকটিক্স নিয়ে দেখো, আগের ম্যাচটাতে আমরা কথা বলেছিলাম যে হোসে মলিনা তিনি শুরু থেকে যে জিনিসটা আমাদের দেখালেন যে পাসিং ফুটবল, ন্যাচারালি আমরা বলতাম যে এতদিন ধরে একটা প্লেয়ার বল ধরা ছাড়া কখন রিলিজ করবে, একটা ফাম্বল করতো, তো সেই জায়গা থেকে তিনি অনেকটা চেঞ্জ করেছেন। বাট আজকে কি হলো ভাই, এত লং বল কেন? এত লং বল সিরিয়াসলি দরকার ছিল না, আননেসেসারি লং বল প্রচুর খেলা হয়েছে। এবং অবশ্যই যখন আশিস রায়কে রাইট ব্যাকের পরিবর্তে রাইট উইংয়ে ইউজ করা হচ্ছে বা রাইট উইং ব্যাকে ইউজ করা হচ্ছে, তার হাইটটা এতটাই শর্ট যে তাকে যতই লং বল দেওয়া হচ্ছে, ম্যাক্সিমাম সময়ে আশিস রায় কিন্তু সেই লং বলকে মিস করছে। হ্যাঁ, লিস্টনের ক্ষেত্রে প্রবলেম হয়নি, ফার্স্ট টাচের ক্ষেত্রে প্রবলেম হয়নি, লিস্টন অ্যাটাক তুলে নিয়ে গেছে, বেশ কিছু সহজ সুযোগ নষ্ট হয়েছে। প্রায় ওই 28 মিনিটের মতো একটা টাইম চলছিল, সেখানে সাহাল আব্দুল সামাদ ফার্স্ট হাফে সব থেকে ইজি বলটা পায়, যেখানে ও একা গোল করতে পারতো, বাট ও মনে করেছিল যে পেছনে হয়তো গ্রেগ স্টুয়ার্ট আসছে, সেখান থেকে ও না দেখেই, না তাকিয়ে কিন্তু বলটা ব্যাক পাস করে দেয় বা ব্যাক মাইনাস করে দেয়, এবং সেখানে দেখা যায় যে গ্রেগ স্টুয়ার্ট এতটাই দূরে রয়েছে তার পক্ষে রিসিভ করা সম্ভব না, তো ডিফেন্ডাররা বলটা ক্লিয়ার করে দেয়। আরেকটা সুযোগ তৈরি হয়েছিল যেখানে লিস্টন কোলাসও কিন্তু বল সাজিয়ে দিয়েছিল সুহেল আহমেদ ভাটের জন্য, সেখান থেকে সুহেল মিস করে। খুব একটা টাফ সিচুয়েশন ছিল না, কিন্তু সেই জায়গা থেকেও সুহেল মিস করেছে। এবং তার পাশাপাশি আরও একটা ব্যাপার, যে ডিফেন্সিভ অর্গানাইজেশনে বারবার কিন্তু একটা বিরাট বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এবং অবশ্যই আরও একটা বিষয় বলতে হয় যে অভিষেক সূর্যবংশী এবং দীপক টাংরি, যখন তুমি এই দুজন ইয়াং মিডফিল্ডারের ওপর ভরসা করে ডিফেন্সিভ মিডফিল্ড জায়গাটাকে সাজিয়ে দিচ্ছ, তখন কিন্তু চাপ আসতে বাধ্য। এখানে যদি যে কোনো একজনের পরিবর্তে, সেটা আপুইয়ার সাথে টাংরি হোক বা আপুইয়ার সাথে অভিষেক সূর্যবংশী যদি হতো, তাহলে আমার মনে হয় যে ওই জায়গাটা কিন্তু এতটা গ্যাপ তৈরি হতো না। সেখানে টাংরি বলো বা সেখানে অভিষেক বলো, গ্যাপ কিন্তু তৈরি করেছে। বাট হ্যাঁ, টাংরি আগের থেকে আমি বলবো যে অনেক বাজে ফাউল করে না, আর সিরিয়াসলি করেনি পরপর দুটো ম্যাচে দেখা গেল। বেশ কিছু ভালো ক্লিয়ারেন্সও করেছে, বক্সের মধ্যে একটা দারুণ বল ক্লিয়ার করেছে। অ্যান্ড টম অলরেড বলো বা আলবার্তো রড্রিগেজ বলো, দুজনকে আমার ভালো লেগেছে। টম অলরেড অনেক বেশি স্ট্রং থেকেছে ডিফেন্সে, আলবার্তো রড্রিগেজ কিছু কিছু সময় একটু স্লো দেখিয়েছে, কিছু কিছু সময় ওর স্পিডে ওকে অপোনেন্ট প্লেয়াররা বিট করেছে। এই জায়গাটা আমার মনে হয় যে নিশ্চিতভাবেই কোচ তিনি দেখে নেবেন ভবিষ্যতে। বাকি ওভারঅল ঠিকই রয়েছে। গ্রেগ স্টুয়ার্ট, সাহাল আব্দুল সামাদের যে মিডফিল্ডে কম্বিনেশন অসাধারণ লেগেছে। যে গোলটা হয়েছে এটা প্রায় বলা চলে যে গ্রেগ স্টুয়ার্টেরই গোল ছিল, বাট সুহেলের পায়ে লেগে যায়, তো সেই কারণে সুহেলের নামে গোল। এটা ভালো দিক হয়েছে যে সুহেলের নামে অ্যাটলিস্ট গোলটা থাকলো, কিন্তু সুহেল যদি নিজের ক্রেডিটে একটা গোল করতে পারতো, আমার মনে হয় যে আমরা ইন্ডিয়ান ফুটবল ফ্যানরা আরও বেশি করে খুশি হতে পারতাম। নাও কাম টু দ্য সেকেন্ড হাফ। সেকেন্ড হাফে শুরুতে কিন্তু দীপেন্দুকে তুলে নেওয়া হয়, এবং সেই জায়গাতে যে চেঞ্জ মোহনবাগান কোচ তিনি করলেন, এটা কিন্তু শুরু থেকে দরকার ছিল, যে এই ইনক্লুশনটা শুরু থেকে দরকার ছিল, যে মনভীর সিংকে শুরু থেকে দরকার ছিল। যখন টিমে দুজন বিদেশি সেন্টার ব্যাক রয়েছে, তো সেই জায়গাতে যদি শুরু থেকে শুভাশিস বোস খেলতো, আশিস রায় খেলতো, 4 ব্যাক সিস্টেমে যেত, এবং ফরওয়ার্ড লাইনটা যদি আরও বেশি করে প্রেসার করতো পাঞ্জাবের ডিফেন্সের উপর, তাহলে কিন্তু শুরুতে আমি বলবো যে ফার্স্ট হাফেই 2 থেকে 3টে গোল মোহনবাগান তুলে নিতে পারতো। মনভীর নামার 2 মিনিটের মধ্যে গোল হয়ে যায়, এবং কামিংস, অবশ্যই তার কথা বলতে হবে, কামিংসের নেমে আসাটাও, মানে চেঞ্জে আসাটাও কিন্তু ভীষণভাবে পজিটিভ সাইন রেখেছিল। এবং শুধুমাত্র মনভীরকে বল পাস করা না, শেষকালে যে গোলটা করেছে, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়েন্ট গোল। ওই জায়গা থেকে ফার্স্ট টাচ করা, বক্সের মধ্যে বলটা রাখা, এবং সেখান থেকে অসাধারণ একটা ফিনিশ করা, অসাধারণ জায়গাটা তৈরি করেছিল কিন্তু কামিংস নিজের জন্য। অ্যান্ড অবভিয়াসলি সেই গোলটাও পেয়েছে। অ্যান্ড ফাইনালি উল্টো দিকে যদি পাঞ্জাবকে নিয়ে একটু কথা বলি, পাঞ্জাবের 2-3টে প্লেয়ার কিন্তু ভীষণভাবে ইমপ্রেস করেছে। এক হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার ফিলিপ, হোয়াট আ প্লেয়ার, সিরিয়াসলি বলছি হোয়াট আ প্লেয়ার। ওর বল কন্ট্রোল, ওর ডিস্ট্রিবিউশন, গেম রিডিং পাওয়ার অসম ভাই, সিরিয়াসলি অসম। অ্যান্ড অবভিয়াসলি বলতে হবে 2-3 দিন আগে যে প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট করেছিল, কথা বলেছিলাম, আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার পুলগা,
এই পুলগা ভিদাল সিরিয়াসলি আলাদা কোয়ালিটি নিয়ে এসেছে। আমার মনে হয় যে ওরা যে মেন্টালিটি থেকে এই চেঞ্জটা করেছে, মানে মাদি তালালকে ছেড়ে দিয়ে পুলগা ভিদালকে, আমার মনে হয় একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট হয়েছে। এবং ওয়ান মেরার পরিবর্তে ফিলিপ, এই প্লেয়ারটা কিন্তু মানে অন্ততপক্ষে 10 টাইমস বেটার ইনক্লুশন হয়েছে ওয়ান মেরার থেকে। এই প্লেয়ারটা 10 টাইমস বেটার, আই ক্যান অ্যাসিওর এনি ওয়ান। তো এই দুজন প্লেয়ার কিন্তু গোল করে আমি বলবো যে মোহনবাগান ফ্যানেদের হার্টবিট বাড়িয়ে দিয়েছিল। বাড়িয়ে দেওয়াটাই খুব স্বাভাবিক, বেড়ে যাওয়াটাই খুব স্বাভাবিক, কারণ এতটা স্ট্রং টিম নিয়ে যদি এই জায়গা থেকে ম্যাচ হারতে হতো তাহলে কিন্তু ভীষণ বড় একটা আপসেটের দিন থাকতো। বাট হ্যাঁ, ম্যাচটা শেষকালে যখন চলে যায় পেনাল্টি শুট আউটে, তখন সেখানে ভাগ্য এবং ফাইনালি গোলকিপার স্পেশালি তাদের পারফরমেন্সের ওপরে বেস করে থাকা ছাড়া দুটো টিমের কাছে করার খুব বেশি অবশিষ্ট কিছু ছিল না। অ্যান্ড সেই জায়গাতে দাঁড়িয়ে প্রথমেই কামিংসের বল গিয়ে পোস্টে হিট করে ফেললো। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে কিন্তু ভীষণভাবে আবারও যে রক্তচাপ সেটা মোহনবাগান ফ্যান্সদের বেড়ে যায়, এবং ন্যাচারালি তারপর আস্তে 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 পাঞ্জাব এগিয়ে যেতে থাকে। একদম লাস্ট বলটা অবধি পাঞ্জাব কিন্তু লিডটা নিয়ে থাকে। বাট ভিসাল কায়েত যে মিস্টেক করছিল, যে প্রথম 4টে শট কিন্তু ওর বাঁদিকে গোল হয় আর ও ডান দিকে ডাইভ মারে, এবার কি হলো, ও চেঞ্জ করলো। ও চেঞ্জ করে কিন্তু বাঁদিকে ডাইভ দিল আর বাঁদিকে কিন্তু বলটা সেভ হলো। সো দ্যাটস দ্য স্পেশালিটি অফ ভিসাল কায়েত। যেভাবে ও রিড করেছে সিচুয়েশনটাকে, সেই জায়গাটা কিন্তু মাস্টার স্ট্রোক হয়ে যায়, এবং তারপর সাডেন ডেথ অ্যান্ড ফাইনালি মোহনবাগান ওই জায়গা থেকে ম্যাচটা বার করলো। বা বলা চলে যে ভিসাল কায়েত অ্যাকচুয়ালি ম্যাচটাকে শেষ মুহূর্তে ওই সাডেন ডেথে কিন্তু ম্যাচটাকে বার করলো। তো ফাইনালি এটুকু বলতে চাই যে সেমিফাইনালে যাওয়ার আগে কিন্তু, বা সেমিফাইনালের ম্যাচটার আগে, জানি না পরের ম্যাচটা দেখলে বুঝতে পারবো যে ফাইনালি প্রতিপক্ষ কে হচ্ছে, বেঙ্গালুরু না কেরালা ব্লাস্টার্স। যেই হোক না কেন, তারা কিন্তু পাঞ্জাবের থেকে আরও টাফেস্ট অপোনেন্ট হিসাবে মোহনবাগানের এগেনস্টে ধরা দেবে, কারণ তাদের আপাতত সমস্ত বিদেশি প্লেয়াররা রয়েছে, ডোমেস্টিক প্লেয়াররা আরও বেটার ফর্মে রয়েছে। তারা অন্ততপক্ষে পাঞ্জাবের থেকে বেটার ফর্ম নিয়ে কোয়ার্টার ফাইনালে রিচ করেছে, এবং সেমিফাইনালে যে যাবে তার মানে বুঝতে পারছো একটা সুপার টিমকে হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে যাচ্ছে। তো সেমিফাইনালে মোহনবাগানের জন্য আরও টাফ কম্পিটিশন ওয়েট করে রয়েছে। এই জায়গাতে দাঁড়িয়ে আজকে মোটামুটি কোচ যা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিয়েছেন, তিনি বুঝতে পেরে গেছেন যে সেমিফাইনালে আমার কোন টিমটা বেস্ট হতে চলেছে, কোন ফরমেশন বেস্ট হতে চলেছে, কার উপরে বেস করে কিভাবে আমি অ্যাটাক সাজাবো, নিশ্চিতভাবেই তিনি করবেন। হাতে সময়টা খুব কম রয়েছে, তো আশাবাদী থাকা যাক যে ভালো কিছু হবে। আবারও ব্যাক টু ব্যাক ফাইনালে মোহনবাগান রিচ করবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ডিফেন্ড করে রাখবে, এবং ফাইনালি ট্রফিটা কলকাতায় ঢুকবে। যদি ফাইনাল কলকাতাতে নাও হয় তাতেও আমাদের আর এক্সট্রা করে পাওয়া হারানোর কিছু এসে যায় না, ট্রফিটা যেন কলকাতায় আসে। দ্যাটস অল, দ্যাটস ইট। ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা কিছু ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। আর যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ধরিয়ে দিও। এটা বলো না যে এটা বলতে ভুলে গেলে, আমি একদিনই ভুলেছি। আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি না, 90 মিনিট যা দেখলাম সেটা মাথার মধ্যে রেখে বলার চেষ্টা করি। সো এইটুকু মোটামুটি কোঅপারেশন তোমাদের থেকে আমার এক্সপেকটেশন থাকে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।